আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি পরীক্ষার 2024 সালের ময়মনসিংহ বোর্ড হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর অঙ্ক সমাধান করব। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সম্পূর্ণ বোর্ড প্রশ্ন সহজভাবে বোর্ড অনুসারে এখানে সমাধান করে দেওয়া হয়েছে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই দেখো, এখানে প্রশ্নতে বলছে যমুনা কোম্পানি লিমিটেডের রেওয়া মিল দেওয়া হচ্ছে, এখানে ডেবিট পাশে টাকা ক্রেডিট পাশে টাকা দেওয়া আছে। তো অফিস সাপ্লাই 26,000 টাকা, অগ্রিম বীমা 13,000 টাকা, বেতন 15,000 টাকা, অফিস সরঞ্জাম 90,000 টাকা, লভ্যাংশ প্রদান 4,000 টাকা, সুনাম 22,000 টাকা, বিজ্ঞাপন 15,000 টাকা। এবার আমরা ক্রেডিট পাশে দেখি, শেয়ার মূলধন 6,000 শেয়ার, প্রতিটি 10 টাকা করলে 60,000 টাকা, প্রদেয় মজুরি 15,000 টাকা, পুঞ্জীকৃত অবচয় 8,000 টাকা, সেবায় 72,000 টাকা, অনুপার্জিত সেবায় 6,000 টাকা, কমিশন 4,000 টাকা, সংরক্ষিত আয় 20,000 টাকা। আমাদের রেওয়া মিলের যা যা তথ্যাবলী দেখা শেষ, এবার দেখি আমাদের সমন্বয়তে কি বলে দেওয়া হয়েছে। 1 নম্বর সমন্বয়তে বলছে চলতি বছরের অফিস সাপ্লাইজ খরচ 16,000 টাকা এবং অগ্রিম প্রদত্ত বিজ্ঞাপন 8,000 টাকা। 2 নম্বর সমন্বয়তে বলছে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে 2500 টাকা। 3 নম্বর সমন্বয়তে বলছে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে 9%। আর 4 নম্বর সমন্বয়তে বলছে নিট আয়ের 20% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। 5 নম্বর সমন্বয়তে বলছে অফিস সরঞ্জামের উপর অবশ্যই ধার্য করতে হবে 9,000 টাকা। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্নটা কি, ক নাম্বার, প্রস্তাবিত লভ্যাংশ ও অনুপার্জিত সেবায় নির্ণয় করো। তো চলো আমরা আমাদের প্রশ্নের সমাধানটা করি। 2 নং প্রশ্নের সমাধান লিখলাম ক নাম্বার। প্রথমে বলছে প্রস্তাবিত লভ্যাংশ অনুপার্জিত সেবায়ের পরিমাণ নির্ণয়। তো প্রস্তাবিত লভ্যাংশ কত কত টাকা ছিল আমাদের রেওয়া মিলে, দেখে আসি আমরা একটু। তাহলে দেখো, আমাদের প্রস্তাবিত লভ্যাংশ রেওয়া মিলে ছিল শেয়ার মূলধন 6,000 শেয়ার, প্রতিটি 10 টাকা করে। তাহলে আমাদের মোট কত টাকা হলো 60,000 টাকা। তাহলে আমরা কি লিখবো, প্রস্তাবিত লভ্যাংশ সমান সমান 60,000। এখন কত পার্সেন্ট ধরবো, দেখো আমাদের সমন্বয়তে বলে দিচ্ছিল লভ্যাংশ ঘোষণা করা হয়েছে 9%। এই 9% করবো, তার মানে আমাদের রেওয়া মিলের প্রস্তাবিত লভ্যাংশ ছিল 60,000, তার উপর 9% করলে আমাদের কত আসে, 5,400 টাকা। তাহলে আমাদের প্রস্তাবিত লভ্যাংশ দাঁড়াচ্ছে হচ্ছে 5,400 টাকা। এরপর দেখো, আমাদের রেওয়া মিলে বলছে অনুপার্জিত সেবায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের রেওয়া মিলে অনুপার্জিত সেবায় ছিল 6,000 টাকা। তো আমরা লিখলাম অনুপার্জিত সেবায় সমান সমান অনুপার্জিত সেবায় কত, 6,000 লিখলাম। এরপর দেখো, আমাদের সমন্বয় 2 নম্বর বলছিল যে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে 2500 টাকা। তার মানে হচ্ছে আমাদের অনুপার্জিত মোট 6,000 টাকার মধ্যে 2500 টাকা কি হয়ে গেছে, অর্জিত হয়েছে, তার মানে আয় হয়েছে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি লিখছি, অনুপার্জিত সেবায় মাইনাস অর্জিত অংশ। তার মানে আমাদের রেওয়া মিলে 6,000 টাকা ছিল, তার সাথে আমরা 2500 টাকা বাদ দিছি, তাহলে আমাদের অনুপার্জিত সেবায় মোট কত টাকা দাঁড়াইলো, 3500 টাকা। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের উত্তর প্রস্তাবিত লভ্যাংশ কত, 5,400 টাকা, এবং অনুপার্জিত সেবায় কত, 3500 টাকা। ঠিক আছে, তো চলো আমরা আমাদের খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে বলছে আয় বিবরণী প্রস্তুত করো। তো আমরা আয় বিবরণী কেমনে প্রস্তুত করবো, দেখো প্রথমে আমরা কি লিখবো। প্রথমে আমরা লিখবো হচ্ছে খ নাম্বারে যে আমাদের প্রতিষ্ঠানের নাম যমুনা কোম্পানি লিমিটেড, বিশদ আয় বিবরণী 2023 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এরপর আমরা আমাদের বক্সে টানবো বিবরণ টাকা টাকা টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আমাদের একটা শিরোনাম দিব আয় সমূহ। আমরা আমাদের আয় সমূহের শিরোনামটা দিব। এরপর আমরা আমাদের হিসাবগুলো করবো কি, রেওয়া মিল থেকে নিয়ে আসা আস্তে আস্তে শুরু করব। এই দেখো, আমাদের রেওয়া মিলে প্রথমে কি ছিল, যে আমাদের ক্রেডিট পাশে সেবায় ছিল 72,000 টাকা। তো আমরা আয় সমূহ শিরোনামে সেবায় লিখলাম 72,000 টাকা। আর সমন্বয়তে কি বলছে, অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে 2500 টাকা। তো আমরা এখন কি লিখবো, যোগ অনুপার্জিত সেবায় অর্জিত আয়, সেটা কত লিখলো, 2500 টাকা লিখবো। ঠিক আছে, তার মানে আমাদের আগে 72,000 টাকা হয়েছিল, নতুন ভাবে আরো 2500 টাকা আয় হয়েছে। তাহলে আমাদের মোট সেবায় কত হলো, 74,500 টাকা। তাহলে আমাদের সেবায় কত, 74,500 টাকা। তারপর আমাদের দেখো কি বলছে, কমিশন আয় হয়েছে। কমিশন যদি ডেবিট পাশে থাকে তাহলে সেটা আমার খরচ, আর কমিশন যদি ক্রেডিট পাশে থাকে তাহলে সেটা আমার আয় অথবা কমিশন প্রাপ্তি। এই জন্য আমরা কমিশন ক্রেডিট পাশে দেওয়াতে আমরা সেটাকে আয় সমূহতে বিবেচনা করে লিখেছি 4,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের মোট সেবায় ছিল 74,500, কমিশন আয় হয়েছে 4,000, তাহলে আমাদের মোট আয় কত হয়েছে, 78,500 টাকা।
এরপর আমরা করবো কি বাদ ব্যয় সমূহ শিরোনাম দিব। তাহলে আমরা ব্যয় কি বেতন 15,000 টাকা রেওয়ামিল থেকে নিয়ে আসছি। অফিস সাপ্লাইস 26,000 টাকা, মানে অফিস সাপ্লাইস খরচ, এটা আমরা করবো কি রেওয়ামিল থেকে নিয়ে আসবো। রেওয়া মিলে অফিস সাপ্লাইজ দেওয়া আছে, মানে সম্পদের হিসাব দেওয়া আছে। তাহলে আমরা সমন্বয়তে দেখি চলতি বছরের অফিস সাপ্লাইজ খরচ 16,000 টাকা, এই খরচটাই আমরা 16,000 টাকা বসিয়ে দিব। এরপর আমরা করব কি কি নিয়ে আসবো, তোমার হচ্ছে বিজ্ঞাপন খরচটা নিয়ে আসবো। তো বিজ্ঞাপন খরচ 15,000 টাকা লিখলাম। এরপর দেখো আমাদের বিজ্ঞাপন নিয়ে একটা সমন্বয়তে কিছু লিখে দেওয়া ছিল কিনা দেখো, অগ্রিম প্রদত্ত বিজ্ঞাপন 8,000 টাকা। তার মানে আমাদের রেওয়া মিলে বিজ্ঞাপন, মোট বিজ্ঞাপন ছিল 15,000 টাকা, এর মধ্যে আমরা অগ্রিম দিয়েছি 8,000 টাকা। তো আমরা অগ্রিম কি করবো, বাদ দিব। তাহলে আমাদের বিজ্ঞাপন খরচ কত দাঁড়াইলো, 7,000 টাকা। ঠিক আছে। এরপর দেখো এখানে বসতে অফিস সরঞ্জামের উপর অবশ্য ধার্য করতে হবে 9,000 টাকা। তার মানে কি হবে, আমাদের সরাসরি বলেই দিচ্ছে যে অফিস সরঞ্জামের উপর আমাদের অবশ্যই ধার্য করতে হবে। ঠিক আছে। তো আমরা কি অফিস অবশ্যই আমাদের জন্য খরচ, তো আমরা সরাসরি কি লিখে দিলাম, অফিস সরঞ্জামের অবচয় 9,000 টাকা আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের ব্যয় মোট কত টাকা দাঁড়াইলো, বেতন 15,000, অফিস সাপ্লাই 16,000, বিজ্ঞাপন খরচ 7,000, অফিস সরঞ্জামের অবচয় 9,000 টাকা। তাহলে আমাদের মোট হচ্ছে ব্যয় দাঁড়াচ্ছে হচ্ছে 47,000 টাকা। তাহলে আমাদের মোট আয় ছিল 78,500 টাকা, মোট ব্যয় হচ্ছে তোমার 47,000 টাকা। তাহলে আমাদের নিট আয় হচ্ছে 31,500 টাকা। তাহলে আমাদের বিশদ বিবরণীতে মোট আয় বা নিট আয় হচ্ছে কত দাঁড়াইলো, 31,500 টাকা। আমাদের তাহলে খ নাম্বার শেষ, এবার আমরা গ নাম্বার করবো। গ নাম্বারে বলছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। ঠিক আছে। তো আমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করব। প্রথমে কি লিখবো, প্রতিষ্ঠানের নাম যমুনা কোম্পানি লিমিটেড, তারপর আর্থিক অবস্থা বিবরণী, এরপর হচ্ছে 31 ডিসেম্বর 2023 তারিখ। ঠিক আছে, তারিখে প্রস্তুত করা হয়েছে, সমাপ্ত বছর আমরা লিখবো না। ঠিক আছে, এটা অনেকেই ভুল করে, এটা খেয়াল রাখবো আমরা। এরপর দিব আমাদের বিবরণ, 3টা টাকার ঘর টানবো। ঠিক আছে, 3টা টাকার ঘর টানবো। এরপর আমাদের শিরোনাম দিব সম্পদ সমূহ। সম্পদ সমূহের মধ্যে কি আছে, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের হিসাব করবো। তো আমাদের স্থায়ী সম্পদের রেওয়া মিলে ছিল অফিস সরঞ্জাম 90,000 টাকা লিখলাম। এটার সাথে আমরা কি করব, বাদ পুঞ্জীবিত অবচয় বাদ দিব। তো কি বাদ পুঞ্জীবিত অবচয়, এখন রেওয়া মিলে ছিল 8,000 আর সমন্বয়তে ছিল 9,000। ঠিক আছে, আমাদের কিন্তু পুঞ্জীবিত অবশ্যই 2টা টাকা দেওয়া আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রেওয়া মিলের 8,000 আর এটা হচ্ছে সমন্বয় 9,000। তাহলে আমরা কি করবো, 2টা টাকা একসাথে যোগ করবো, যোগ করলে হয় আমাদের 17,000 টাকা। তাহলে আমাদের অফিস সরঞ্জাম মোট ছিল 90,000 টাকা, পুঞ্জীবিত অবচয়ে সেটা বাদ 17,000 টাকা, বাদ করলে আমাদের অফিস সরঞ্জাম কত টাকা দাঁড়ায়, 73,000 টাকা দাঁড়ায়। এরপর দেখি আমাদের আর কোনো স্থায়ী সম্পদ আছে কিনা। এই যে হ্যাঁ, আমাদের আছে স্থায়ী সম্পদ, সেটা হচ্ছে 22,000 টাকা হচ্ছে সুনাম। তো আমরা সুনাম 22,000 টাকা লিখলাম। তাহলে আমাদের আর কোনো স্থায়ী সম্পদ নাই। তাহলে আমরা যদি 73,000 টাকা অফিস সরঞ্জাম আর 22,000 টাকা সুনাম যদি যোগ করি, তাহলে আমাদের মোট স্থায়ী সম্পদ কত টাকা আসে, 95,000 টাকা আসে। ঠিক আছে। এরপর আমরা বের করবো চলতি সম্পদ। তো চলতি সম্পদটা কিভাবে বের করবো দেখি চলো। আমাদের রেওয়া মিলে অগ্রিম বীমা 13,000 টাকা দেওয়া ছিল। এই অগ্রিম বীমা 13,000 আমাদের জন্য সম্পদ, এটা আমরা লিখলাম। এরপর দেখো অফিস সাপ্লাই, এটাও কিন্তু আমাদের জন্য সম্পদ, 26,000 টাকা লিখলাম। কিন্তু সমন্বয়তে বলে দিচ্ছে এই 26,000 টাকার মধ্যে আমাদের 16,000 টাকা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তো আমরা কি করব, আমাদের সম্পদ 26,000 টাকার সাথে 16,000 টাকা খরচ বাদ দিব। তাহলে আমাদের মোট অফিস সাপ্লাইজ কত টাকা দাঁড়াইলো, 10,000 টাকা দাঁড়াইলো। ঠিক আছে। এরপর দেখো কি বলছে, অগ্রিম প্রদত্ত বিজ্ঞাপন, তার মানে আমাদের অগ্রিম বিজ্ঞাপন, অগ্রিম বিজ্ঞাপন কত টাকা বলে দেওয়া আছে, 8,000 টাকা, সেটাও আমরা লিখে দিলাম। ঠিক আছে। তাহলে আমাদের আর কোনো চলতি সম্পদ নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে চলতি সম্পদ কোনটা পেয়েছি, 3টা পেয়েছি, তো 3টা যোগ করলে আমাদের হয় 31,000 টাকা। তো আমাদের মোট চলতি সম্পদ কত, 31,000। মোট স্থায়ী সম্পদ 95,000 টাকা। 2টা সম্পদ যোগ করলে আমাদের মোট সম্পদ কত হয়, 1,26,000 টাকা আমাদের মোট সম্পদ দাঁড়ায়। ঠিক আছে। তাহলে আমরা আর্থিক অবস্থা বিবরণী একটা পাশ, মোট সম্পদের পাশটা পেয়ে গেছি। এবার আমরা আরেকটা পাশ বের করবো, সেটা হচ্ছে শেয়ার মালিকদের সত্য দায় সমূহ। তো শেয়ার মালিকদের সত্য দায় সমূহ কিভাবে আমরা নির্ণয় করবো, প্রথমে লিখবো শেয়ার মূলধন নামে একটা শিরোনাম দিব, তারপর দিব অনুমোদিত মূলধন নামে শিরোনাম দিব। ঠিক আছে। তো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু অনুমোদিত মূলধন নিয়ে কিন্তু কোনো কিছু লেখা ছিল না, শুধু আমরা জানি যে আমাদের শেয়ার মূলধন প্রায় 10 টাকা করেছিল, কিন্তু অনুমোদিত মূলধন নিয়ে কিছু লেখা ছিল না। সেই জন্য আমরা প্রতিটা 10 টাকা মূল্যের কত নম্বর শেয়ার আমরা জানি না, শেয়ার সংখ্যা ফাঁকা রেখে কি করলাম, জিরো দিয়ে বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, কারণ আমরা অনুমোদিত মূলধন কিন্তু জানি না, দেওয়া নাই, সেই জন্য আমরা সেটা লিখতে পারি না। কিন্তু ইস্যুকৃত বিলিখিত আদেশিত মূলধন দেওয়া আছে, সেটা হচ্ছে প্রতিটি 10 টাকা মূল্যে 6,000 শেয়ার। এই দেখো 6,000 শেয়ার 10 টাকা করে, তাহলে আমাদের মোট কত টাকা হলো, 60,000 শেয়ার আমরা ইস্যুকৃত মূলধন। এরপর আমাদের আরেকটা শিরোনাম আসে, সেটা হচ্ছে হিসাবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। ঠিক আছে। তো সঞ্চিতি উদ্বৃত্ত প্রথমে কি সংরক্ষিত আয় সমাপনীজের সমাপনীজের,
এখন এটা কোথা থেকে পেয়েছি, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখো একটা গণনা কার্যতে লিখেছি, গণনা সংরক্ষিত আয়ের সমাপনী যে নির্ণয়, এটা আমরা বের করবো। তো প্রথমে কি লিখলাম, বিবরণ টাকা টাকা। প্রথমে কি দেখো, সংরক্ষিত আয়ের যে প্রারম্ভিক যেটা নিয়ে আসবে, এটা কোথায় ছিল, এটা আমাদের রেওয়া মিলে আছে। এই দেখো সংরক্ষিত আয় 20,000 টাকা, এটা আমাদের প্রারম্ভিক যে নিয়ে আসলাম। নিট মুনাফা দেখো, তারপর যোগ নিট মুনাফা খ হতে প্রাপ্ত, এটা আমাদের খ নাম্বার থেকে আমরা আমাদের নিট মুনাফা দেখো কত টাকা পেয়েছিলাম। তোমরা খেয়াল করবে, দেখো আমরা 31,500 টাকা কিন্তু নিট মুনাফা পেয়েছিলাম, ঠিক আছে, আয়ের সাথে ব্যয় বিয়োগ করে। তাহলে এই টাকাটা আমরা লিখে দিলাম। তাহলে আমাদের দুইটা টাকা যদি সংরক্ষিত আয় প্রারম্ভিক যে নিট মুনাফা যোগ করলে কত টাকা দাঁড়ায়, 51,500 টাকা দাঁড়ায়, ঠিক আছে। এরপর আমরা কি করব, বন্টন সমূহ বাদ দিব। তো বন্টন সমূহের শিরোনাম দিলাম। প্রথমে কি হবে, লভ্যাংশ প্রদান, এটা আমরা কোথা থেকে নিয়ে আসছি, এই দেখো এটা আমরা রেওয়া মিল থেকে নিয়ে আসছি। দেখো রেওয়া মিল থেকে লভ্যাংশ প্রদান 4,000 টাকা নিয়ে আসলাম। ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, এটা আমরা ক নাম্বার থেকে নিয়ে আসছি। এই দেখো আমরা বের করছিলাম প্রস্তাবিত লভ্যাংশ 60,000 টাকা দেওয়া ছিল, তার 9% 5,400 টাকা ছিল, সেটা লিখে দিলাম। দেখো ঘোষিত লভ্যাংশ ক হতে প্রাপ্ত 5,400 টাকা, সেটা নিয়ে আসছি। এরপর আমরা কি করব, সঞ্চিত তহবিলের স্থানান্তর, সেটা আমরা করবো। দেখো সঞ্চিত তহবিলের স্থানান্তর নিয়ে কি বলছে আমাদের এখানে, আমাদের যখনই তহবিল স্থানান্তর কথাটা লেখা থাকবে অবশ্যই আমরা সংরক্ষিত আয় বিবরণীতে নিয়ে আসবো। তো এখানে 4 নম্বর সমন্বয়তে বলছে নিট আয়ের 20% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। তো আমাদের নিট আয় কত ছিল, এই দেখো আমাদের নিট আয় আমরা খ থেকে আনছি 31,500 টাকা, তার 20% আমাদের সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। তো আমরা প্রথমে লিখবো সঞ্চিত তহবিলে স্থানান্তর 31,500 টাকা, তার 20%, এই 20% কত হবে, 6,300 টাকা। তাহলে আমাদের বন্টন সমূহ মোট কত টাকা দাঁড়াইলো, 15,700 টাকা। তাহলে আমরা যদি এখন 51,500 টাকার সাথে 15,700 টাকা বাদ দিই, তাহলে আমরা কত টাকা পাই, 35,800 টাকা। এটার নাম কি, সংরক্ষিত আয় সমাপনী ব্যয়। তো দেখছো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে সংরক্ষিত আয় সমাপনী যেটা বের করেছি, আমরা আলাদাভাবে গণনা করে কিন্তু বের করে দিয়েছি, ঠিক আছে, তোমরাও এভাবেই বের করবে। তো আমরা প্রথমে সঞ্চিত উদ্বৃত্ত শিরোনামে আবার চলে যাই আর্থিক অবস্থা বিবরণীতে। তো আমরা প্রথমে লিখবো সংরক্ষিত আয় সমাপনী যে গণনা কার্য থেকে নিয়ে এসেছি, 35,800 টাকা দেখিয়েছি। সঞ্চিত তহবিল নতুন করে যেটা পেয়েছি 6,300 টাকা, ঠিক আছে। এই যে নিটার 20% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে, এটাই আমাদের নতুন তহবিল, ঠিক আছে। সঞ্চিত তহবিলের নতুন তহবিল যেটা আমরা বের করেছি নিটার উপর, সেটা হচ্ছে 6,300 টাকা, ঠিক আছে। আর এরপর আমাদের আর কোনো সঞ্চিত উদ্বৃত্ত নেই, দুটো যোগ করলে আমাদের কত টাকা দাঁড়ায়, 42,100 টাকা, ঠিক আছে। এবার আমরা চলতি দায় বের করবো। চলতি দায়তে কি আছে, প্রথমে প্রদেয় মজুরি রেওয়ামিল থেকে নিয়ে আসছি 15,000 টাকা। এরপর আমাদের কি আছে, অনুপার্জিত সেবায় 6,000 টাকা। 6,000 টাকা তো লিখবো না, কারণ 6,000 টাকার মধ্যে কি বলছে, সমন্বয়তে 2 নম্বর সমন্বয়তে বলছে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে 25 টাকা, 25 টাকা অর্জিত হয়ে গেছে। তাহলে আমাদের অনুপার্জিত সেবায় লিখে 6,000 টাকার সাথে 2500 টাকা যেটা অর্জিত হয়েছে বিয়োগ করে দিব, তাহলে আমাদের অনুপার্জিত সেবায় কত দাঁড়াবে, 3500 টাকা। এরপর আমরা কি লিখবো, ঘোষিত লভ্যাংশ, এটা আমরা ক নাম্বার থেকে নিয়ে আসছিলাম, ঠিক আছে, ক নাম্বার থেকে নিয়ে আসছি 5,400 টাকা। ওকে, তাহলে আমাদের মোট চলতি দায় কত টাকা দাঁড়ালো, 23,900 টাকা। দেখো আমরা মোট চলতি দায় কত টাকা লিখছি, 23,900 টাকা। তাহলে আমাদের ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন 60,000 টাকা, সঞ্চিত উদ্বৃত্ত 42,100, মোট চলতি দায় 23,900 টাকা। তাহলে তিনটা সংখ্যা যোগ করলে আমাদের আসে 1,26,000 টাকা। তাহলে আমাদের শেয়ার মালিকদের সত্য মোট দায় কত, 1,26,000 টাকা। তাহলে দেখো আমাদের মোট সম্পদ ছিল 1,26,000 টাকা, শেয়ার মালিকদের মোট সত্য দায় সমূহ আমাদের কত টাকা দাঁড়াইলো, 1,26,000 টাকা। তা দেখছো আমাদের আর্থিক অবস্থা বিবরণীর দুই পাশ কিন্তু মিলে গিয়েছে, ঠিক আছে। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও উপকৃত হতে পারে, ঠিক আছে। আর আরো বোর্ড প্রশ্নের সমাধান পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।